আসসালামু আলাইকুম। খোরশেদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোতে শহরের উপযোগী স্বাস্থ্যসেবা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা মেডিকেল কলেজ মিলনায়তনে প্রতিষ্ঠানের ৮১তম দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানিয়ে তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা মেডিকেল কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মত বিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী গবেষণার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন সরকার প্রধান। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সপ্তাহব্যাপী টানা বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে দুর্গত এলাকার মানুষ পড়েছে চরম বিপাকে। চট্টগ্রামের ৬টি উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দক্ষিণ ও উত্তর চট্টগ্রামে ৭.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঘরবাড়িতে পানি ঢুকে যাওয়ায় অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষ। বান্দরবানে ধীর গতিতে পানি কমলেও ভারী বৃষ্টিতে মুহূর্তেই প্লাবিত এলাকাগুলোতে পানি বেড়ে যায়। জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ আজও স্বাভাবিক হয়নি। দীঘিনালা ছাড়া খাগড়াছড়ি জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, নিম্নাঞ্চল থেকে পানি নামছে। তবে দীঘিনালার সাথে রাঙামাটির লংগদু উপজেলার সড়ক যোগাযোগ এখন বন্ধ রয়েছে। এদিকে রাঙামাটি জেলাটিতে নতুন করে কোথাও কোনো পাহাড় ধসের ঘটনা না ঘটলেও ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঘাইছড়ির মারিশ্বা এলাকায় প্রধান সড়কের বড় একটি অংশ ধসে পড়েছে। ফলে বাঘাইছড়ির সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের রাজনগরে ট্যাংরা ইউনিয়নের মনু নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বন্যা ও জলাবদ্ধতার খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, আজকে জলাবদ্ধতার কি চিত্র দেখছেন জলাবদ্ধতার? কাকলি, দক্ষিণ চট্টগ্রামের 4টি উপজেলায় এখনো পর্যন্ত পানি বিপদ সীমার উপরে আছে এবং সেখানে প্রায় অর্ধেকের বেশি এলাকা আসলে মানুষ পানিবন্দী হয়ে আছেন। তো সকাল থেকে সেখানে সেনাবাহিনীর সদস্যরা তারা স্পিড বোটের মাধ্যমে কাজ শুরু করেছেন। তারা চেষ্টা করছেন যে প্রত্যন্ত এলাকায় গিয়ে তাদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া এবং সেখান থেকে লোকজনকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। তো আমরা সকাল থেকে আসলে তারা সেখানে কাজ করছেন। এছাড়া চট্টগ্রামের যে এই মুহূর্তে বৃষ্টি কিছুটা কমেছে, সেই কারণে নিম্নাঞ্চলে যে পানিগুলো আছে সেগুলো আস্তে আস্তে নেমে যেতে শুরু করেছে। তবে চট্টগ্রামের সাথে কক্সবাজারের ট্রেন যোগাযোগ এখনো পর্যন্ত চালু হয়নি এবং রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির সাথে সড়ক যোগাযোগ কিছুটা উন্নতি হয়েছে। তবে চট্টগ্রামের যে ঝুঁকিপূর্ণ পাহাড় ধসের যে এখন আশঙ্কা করা হচ্ছে, যে পাহাড় ধসের আশঙ্কা আছে, এখনো পর্যন্ত সেখানে প্রশাসন নানাভাবে কাজ করছে এবং দুর্গত এলাকায় এই পর্যন্ত প্রায় 43 লক্ষ টাকার বিতরণ করা হয়েছে এবং চাল এবং শুষ্ক খাবার সেখানে বিতরণ করা হচ্ছে। এই ছিল কাকলি এখানকার সর্বশেষ। দর্শক, জানছিলাম চট্টগ্রামের জলাবদ্ধতার খবর। বিশ্ব জনসংখ্যা দিবস আজ। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের 8ম বৃহত্তম দেশ। তবে জনসংখ্যার যে সুফল অন্যান্য দেশ নিয়েছে তা বাংলাদেশ না নিতে পারার কারণ হিসেবে বিশেষজ্ঞরা দুষছেন পরিকল্পনার অভাবকে। এখনো জনসংখ্যাকে শক্তিতে পরিণত করার সুযোগ রয়েছে জানিয়ে শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে মহাপরিকল্পনা হাতে নেয়ার পরামর্শ দেন তারা। বিশেষজ্ঞরা সতর্ক করেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে না পারলে ভবিষ্যতে অর্থনীতি বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। শাহাদাত অভ্রের রিপোর্ট। শহর থেকে বন্দর, দেশ জুড়ে মানুষের নিরন্তর ছুটে চলা সচল রেখেছে অর্থনীতির চাকা। প্রায় 18 কোটি মানুষের এই দেশে কর্মক্ষম হাতি সবচেয়ে বড় সম্পদ। কেউ উৎপাদনে, কেউ ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছে। কিন্তু দীর্ঘ শিক্ষা জীবন শেষে অনেক তরুণের কপালে জুটছে না কর্মসংস্থান। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করা খালিদ সাদিরও এখন রাষ্ট্রের দেওয়া পরিচয় শিক্ষিত বেকার। 18 বছর
শিক্ষা গ্রহণ করার পরও নিজের যোগ্য যে জবটা সেটা না পাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সর্বশেষ প্রতিবেদন বলছে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 65%ই কর্মক্ষম বয়সী, অর্থাৎ দেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের গুরুত্বপূর্ণ সময় রয়েছে। একটি দেশের ইতিহাসে এমন সুযোগ সাধারণত একবারই আসে এবং তা স্থায়ী হয় মাত্র কয়েক দশক। জনসংখ্যা প্রক্ষেপণ অনুযায়ী 2036 থেকে 2040 সালের মধ্যে বাংলাদেশের এই সুযোগের জানালা বন্ধ হতে শুরু করবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশের সরকারি হিসেবে বেকারের সংখ্যা প্রায় 27 লাখ। এর প্রায় 87%ই শিক্ষিত তরুণ, যার বড় অংশ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। চীনে পড়াশোনা শেষ করে দেশে ফেরা সাবরিনা লিজা বলছেন, বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো দক্ষতা ও গবেষণায় গুরুত্ব দিলেও দেশের শিক্ষা ব্যবস্থা এখনও পরীক্ষা কেন্দ্রিক। কয়েক দেশের স্টুডেন্টকে একসাথে করে নিয়ে তারা আমাদেরকে ফিল্ড ট্রিপ দিয়েছিল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে। তো আমার তখন মনে হয়েছে যে আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এই ফ্যাসিলিটিসটা বাড়ালে আমাদের স্টুডেন্টরা আরো অনেক এগিয়ে যেতে পারতো। গবেষকদের মতে কর্মক্ষম জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে না পারাই বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি যদি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পরিবর্তন না আনতে পারি, সেরকম দক্ষ শক্তি যদি আমি তৈরি না করতে পারি, তা আমার সম্ভব না। আমার দেশে এখন উচ্চ শিক্ষিত বেকার অনেক। বেকারত্ব যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমার সে জাতীয় অর্থনীতিতে তাদের যে অবদান সেটা কিন্তু আর হবে না। একদিকে কারিকুলাম পরিবর্তন, অন্যদিকে হলো যে এই শিক্ষকদের প্রশিক্ষণ এবং আধুনিক যে শিক্ষার প্রশিক্ষণ এবং কারিগরি যে শিক্ষা, এগুলোর দিকে আমাদের যেতে হবে। 2049 সালের দিকে বাংলাদেশ ধীরে ধীরে বয়স্ক সমাজে প্রবেশ করবে। তখন কর্মক্ষম মানুষের অনুপাত কমে যাবে, বাড়বে প্রবীণ জনগোষ্ঠীর চাপ। তাই ভবিষ্যতের সেই বাস্তবতা মোকাবেলায় এখন থেকেই ভালো স্বাস্থ্যসেবা গড়ে তোলার পরিকল্পনা জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। 2044 এর পরে যখন প্রবীণের সংখ্যা অনেক বাড়তে থাকবে, তখন প্রবীণদের জন্য আসলে প্রকৃতপক্ষে কোন ধরনের সুবিধা, কোন ধরনের ইনফ্রাস্ট্রাকচার কি করা উচিত, আমার মনে হয় সেই ভাবনাটুকু যুক্ত করা উচিত। সময় ফুরিয়ে যাওয়ার আগেই দক্ষ মানব সম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর মহাপরিকল্পনা নেওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। শাহাদাত অভ্র, এনটিভি নিউজ, ঢাকা। প্রেমের টানের আড়ালে বাংলাদেশি মেয়েদের পাচার ও পতিতাবৃত্তিতে বাধ্য করছে চীনের কিছু অসাধু ব্যক্তি। এই চক্রটি চীনের ডেটিং সাইটে প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে বাংলাদেশি নারীদের ফাঁদে ফেলছে। ভ্রমণ ভিসায় এসে প্রত্যন্ত অঞ্চলের নারীদের প্রলুব্ধ করে বিয়ের আড়ালে চীনে নিয়ে তাদের বিক্রি করে দেয় প্রতারকরা। তারপর অন্ধকার গলিতে মানবেতর জীবন পার করতে হয় বাংলাদেশি সহজ সরল নারীদের। কেমন করে চাকচিক্যময় জীবনের হাতছানিতে ফুলের চোরা গলিতে আটকে যায় নারীরা, চীনের নারী পাচার নিয়ে 3 পর্বের ধারাবাহিকের 2য় পর্বে সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন নাহিদ প্রিন্স। অনুসন্ধানের প্রথম ধাপেই আমরা হোঁচট খাই চীনের মূলধারার কিছু সোশ্যাল প্ল্যাটফর্ম ও ডেটিং ওয়েবসাইটে। সেখানে বাংলাদেশি কিশোরী ও তরুণীদের ছবি দিয়ে রীতিমতো বিজ্ঞাপন দেয়া হচ্ছে। চীনা পুরুষদের প্রলুব্ধ করতে বলা হচ্ছে, চীনে বিয়ে করতে যেখানে কোটি টাকা লাগে সেখানে বাংলাদেশে অল্প খরচেই মিলছে বিয়ের সুযোগ। এই ফাঁদে ফেলে গত 1 বছরে প্রেমের চাদর গায়ে জড়িয়ে বাংলাদেশে আনাগোনা বেড়েছে প্রায় 1,500 চীনা নাগরিকের। অজানা অচেনা দেশের অসাধু যুবকরা ভ্রমণ ভিসা এসে অবলীলায় বিয়ে করে চলে যাচ্ছে। ওইখানে সব চাইনিজ ছেলেগুলা কাজ করতেছে, ওইখানে নিয়ে গেছে, খারাপ কাজের কথা আমারে বলে, এখানে এরকম করে বন্দি করে রাখছে, আর আমাকে বলে যদি খারাপ কাজ না করি আমি দেশে যাইতে পারবো না। চীনা পাচার চক্রের মূল টার্গেট টিকটক, উইচ্যাট আর ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বুঁদ হয়ে থাকা দেশের তরুণী ও কিশোরীরা। এই চীনা সিন্ডিকেটের নজর মূলত মফস্বল কিংবা প্রত্যন্ত গ্রামের দিকে। গত 17 মার্চ রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাট থেকে 2 চীনা নাগরিক সহ এক বাংলাদেশি নারী দালালকে গ্রেপ্তার করে র্যাব। এই চক্রটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েদের বিয়ের নামে চীনে পাচার করছিল। নেপাল থেকে চায়নায় পাচার করবে, কত লাখ টাকায়
মানে বিক্রি করবে এটা নিয়ে কথা বলতেছিল, এটা আবার আমি শুনে ফেলছি। এছাড়া চলতি বছরের জানুয়ারিতেও এক কিশোরীকে চীনে পাচারের চেষ্টা চালায় একটি চক্র। তবে শেষ মুহূর্তে টের পেয়ে যাওয়ায় ভাগ্যক্রমে বেঁচে যায় সেই কিশোরী ও তার পরিবার। কেবল সমতলের দারিদ্র্যপীড়িত অঞ্চলই নয়, 2024 সালের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে দেখা যায় খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটি এলাকার শতাধিক পাহাড়ি মেয়েকে টার্গেট করে পাচার করা হয় চীনে। সে সময় রাজপথে মানববন্ধন ও প্রতিবাদ করে আদিবাসীরাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে বিয়ের আড়ালে গত 1 বছরে দেশ থেকে পাচার হয়েছে প্রায় 4 শতাধিক নারী। আর পাচারকালে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার হয়েছে প্রায় 2 শতাধিক চীনা নাগরিক ও স্থানীয় দালাল। বিয়ের নামে পাচার ঠেকাতে চীনা দূতাবাস ও ইমিগ্রেশন বিভাগের সতর্ক পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন পাচার প্রতিরোধে কাজ করা বেসরকারি সংস্থাগুলো। এগুলোর বেশিরভাগের শিকার হচ্ছে কিন্তু দরিদ্র এবং সুবিধাবঞ্চিত নারীরা। তো এই যে আমাদের বাংলাদেশিদেরকে বিয়ের কথা বলে আপনার চায়নায় বিক্রি করে দেওয়া হবে, পতিতালয়ে বিক্রি করে দেওয়া হবে, এবং সেই ঘটনাগুলো আমরা ঠেকাতে পারছি না। আমাদের দেশ থেকে নিয়ে চলে যাচ্ছে, আমাদের কাজী অফিস বলেন, আইন শৃঙ্খলাকারী বলেন, আমাদের ইমিগ্রেশন বলেন, সমস্ত কিছু জানার পরে আমরা এই ঘটনাগুলো কিন্তু গত 2 বছর ধরে কম বেশি শুনছি। কিন্তু বাংলাদেশের ইমিগ্রেশনের চোখ ফাঁকি দিয়ে কিভাবে এরা পার পেয়ে যাচ্ছে, আর চীনের মাটিতে পা রাখার পর এই মেয়েদের ভাগ্যে ঠিক কি ঘটে, জানালেন অপরাধ তদন্ত বিভাগের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। এরকম আমরা পেয়েছি যে কোনো একজন ভিকটিম সে ওই ঘর থেকে ছাড়া পেয়ে বা কোনোভাবে নিজেকে মুক্ত করতে পেরে থানায় যায়। থানায় যাওয়ার পরে তারপরে যেই লোকটা তাকে বিয়ে করেছে, কথিত বিয়ে করেছে, সেই লোকটা থানায় গিয়ে বলে যে আমার স্ত্রী, এই আমার ডকুমেন্ট, এবং সে আমার সাথে রাগ করেছে, সেজন্য সে থানায় চলে এসছে। তখন কিন্তু থানা চায়নার যে থানা পুলিশ আছে, থানা পুলিশ কিন্তু তার কাছে আবার মেয়েটিকে তুলে দেয়। বিয়ের নামে নারীদের পাচার করে নিয়ে যাওয়া হলেও সিংহভাগ পরিবারই বুঝতে পারছে না তাদের কন্যা সন্তান আসলে এক আন্তর্জাতিক চক্রের ফাঁদে পড়েছে। তাই দরকার সচেতনতা, এমনটি বলছেন পাচার রোধে কাজ করা সংস্থাগুলো। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।